জি, বলেন। আপনার স্কিনের প্রবলেমটা শুরু হলো হচ্ছে পেটের সমস্যার আগে থেকে, তাই তো? মানে পেটের সমস্যা আগে শুরু হয়েছে। হ্যাঁ, প্রথমে আমার স্যার পেটের সমস্যা শুরু হলো। প্রথম প্রথম হুম, আমার ঘুম কমে যায়, তারপর পেটের ব্যথা শুরু হয়। মানে হুম। পেটের ব্যথাটা এমন ছিল, মনে হচ্ছে পেটের ভেতরে ইঁদুর দৌড়াচ্ছে। আচ্ছা, আচ্ছা। মানে আমি কোনো কিছু ভালো লাগে না। যখন আমি ভাত খাই বা কিছু খাই, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে পেটের ভিতরে আমার ইঁদুর দৌড়ায়। একদম মাঝে মাঝে ব্যথা হয়, গ্যাস বিভিন্ন জায়গায়। তারপর এমন হলো স্যার, আমি রাতে ঘুমাতে পারতাম না। গ্যাস এমন হতো যে আমি যদি শুয়ে এইভাবে থাকতাম, তাহলে আমার গ্যাসের কারণে আমি ঘুমাতে পারতাম না। আমাকে বসে ঘুমাইতে হতো। আমার ওয়াইফ দেখছে আমার কষ্টগুলো। এটা যে কয়দিন আগের আমি কথা বলতেছেন? কয়দিন এটা আগের আমি কথা? 1 বছর আগে, 1 বছর আগের কথা বলছি, প্রায় 1 বছর। ঠিক তখন আছে। কি আপনার প্রথম এই যে খাবারগুলো একটু রিফ্লাক্স হতো বা উপরের দিকে উঠে আসতো? উঠে আসতো। উঠে আসতো, এমন উঠে আসতো যে আমি ঘুমাতে পারতাম না। আমার ঘুমের মধ্যে আমি উঠে মানে মানে ঘুম ভেঙে যেত সঙ্গে সঙ্গে। তারপরে এর হলো যে আমি বসে ঘুমাতাম, আমি শুয়ে ঘুমাতে পারতাম না। উঁচা বালিশে বসে ঘুমাইতেন? ঘুমাতাম। হ্যাঁ, বসে বালিশে ঘুমাতাম। আমি প্রায় বাংলাদেশ থেকে অ্যান্টাসিড প্লাস, তারপর সেকলো, সব স্যার খেয়েছি। আমি সেকলো 2টা করে খাইছি, তারপর আমার ওই গ্যাস যাচ্ছে না। পরে আমি চিন্তা করলাম যে কেন এরকম হচ্ছে, আমি তো বুঝতে পারতেছি না। আমি আমার আমার শ্বশুর, সে আবার ডাক্তার। আমি তাকে ফোন দিছি যে বাবা, এই এই কারণে আমি ঘুমাতে পারছি না, এই বিষয়। হুম, তো হুম। বাবা বলল যে সেকলো খাচ্ছ 2টা করে, এভরিডে খাও। দেখো যদি না যায় তাহলে ডাক্তার কাছে যেতে হবে। ঠিক আছে। আমি সেকলো খাওয়ার পরে যায় না, পরে আমি ডাক্তার কাছে যাই। পরে এই কোরিয়ান ডাক্তারদের আসলে বোঝাতে খুব কঠিন। মানে ওদের হুম, ভাষার সঙ্গে আমাদের, আমরা বুঝি না, ইংলিশটা ওরা বোঝেই না তেমন। আদো আদো ভাষায় বলার পর তারপর কিছু ব্লাড টেস্ট দিল। তারপর হুম। এন্ডোস্কোপি করাইছে। সো ভিতরে সে কিছুই পেল না, আমাকে দেখাইছে এবং আমিও দেখলাম যে আমার পেট পুরো ক্লিন। পেট হুম। ক্লিন, অথচ আমি কিছু খেলেই সমস্যা। তো ডাক্তার আমাকে কয়েকটা ওষুধ দিল। ওষুধ দেওয়ার পর মোটামুটি একটু ভালো লাগছে প্রথম 1 সপ্তাহ। ওষুধটা খাওয়ার পর ভালো লাগার পর আবার যখন শেষ হয়ে, আবার ওষুধ দিছে উনি আমাকে। আবার একটু ভালো লাগছে। কিন্তু যখন ওষুধটা অফ করে দেই, আবার সেই প্রবলেম শুরু হয়। তারপর স্যার আমি আপনার ভিডিও দেখলাম। আচ্ছা, যাই হোক, আহ, মানে এখানে মেইন হ্যাঁ, প্রবলেমটা আমি আপনার সাথে যখন প্রথম আপনার হ্যাঁ, সাথে আমার আজকে সেকেন্ড ভিজিট, তাই না? হ্যাঁ, তো প্রথম ভিজিট মনে হয় আপনার কয়দিন আগে, 10-15 দিন আগে মনে হয়েছে না? তো হ্যাঁ, 10-15 দিন হ্যাঁ, আগে, তখন তখন তো আমি আপনার কথাগুলো শুনছিলাম। তো আমি জাস্ট আপনার এই কথাটা হয়তো অনেক পেশেন্টরা শুনতেছে, আমি হয়তো শুনবে, তো আমি বলতেছি যে এটা, হ্যাঁ, এই প্রবলেমটা হচ্ছে একটা জার্ড, হ্যাঁ, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এবং এইটার হ্যাঁ, মেইন কারণটা, মানে আমরা ফাংশনাল মেডিসিন আসলে রুট কজটাকে ট্রিটমেন্ট করি। হ্যাঁ, এই জন্য আপনি হ্যাঁ, রেসপন্সটা পেয়েছেন, কারণ এইটার কারণ কনভেনশনাল মেডিসিন ওরা চিন্তা করে কি এটা হচ্ছে অ্যাসিড মনে হয় বেড়ে গেছে। হ্যাঁ, মানে হ্যাঁ, পিএইচ হ্যাঁ, মানে কমে গেছে, অ্যাসিড বেড়ে গেছে, অ্যাসিডটা রিফ্লাক্স হচ্ছে, এবং এই জন্য ওরা পিপিআই, যেটা গ্যাসের ওষুধ দিচ্ছে, ওমিপ্রাজল, পেন্টোপ্রাজল, ল্যামিপ্রাজল, বিভিন্ন প্রাজল গ্রুপ আছে দিচ্ছে। তো বিষয়টা ফাংশনাল মেডিসিনে তখন দেখা গেছে যে আসলে রুট কজটা এটা না, কজটা হচ্ছে জাস্ট অপোজিট। 80% কেসে গ্যাস, মানে স্টমাক অ্যাসিডের পিএইচটা বেড়ে যায়, মানে আপনার অ্যাসিড প্রোডাকশনটা কমে যায়। এটা অনেকগুলো কারণে। আচ্ছা, যেমন আপনি হিস্ট্রিতে বলছিলেন, বা আপনার এসে বলছেন যে আপনি একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। তারপরে আপনার হুম, জাঙ্ক ফুড খাওয়ার ছিল। তারপরে মানে হুম, প্রসেস ফুড গুলো খাচ্ছিলেন। তারপরে হচ্ছে আপনার ঘুমের ডিস্টারবেন্স ছিল। ঠিক আছে? অ্যাংজাইটি, ঘুম, হুম, এগুলো বিভিন্ন কারণে ছিল, সাফার করতেছিলেন। হাইড্রোজেনেটেড অয়েল, যেটা আমরা এই যে সয়াবিন, ক্যানোলা, স্যাফোলা, সানফ্লাওয়ার, এই যে অয়েল গুলো, হ্যাঁ, যেগুলো হাই প্রেসারে হাইড্রোজেনেটেড হয়ে হুম, যায়, এই অয়েলগুলো, এবং জাঙ্ক ফুড বা সুগার কন্টেনিং ফুড বা বেশি অতিরিক্ত সুগার, এবং যারা অ্যালকোহলে অভ্যস্ত, তো তাদের এইসব কারণে কিন্তু আপনার স্টমাক অ্যাসিড গুলো কমে যায়, এবং বয়স হলেও কমে যায়। হুম, আফটার 50, এটা বার্ধক্যজনিত কারণেও কমে। তো আপনি তো আর ওই হুম, সমস্যা না, আপনার হচ্ছে এই যেগুলো হুম, বললাম সেগুলো। তো এই কারণে আপনার অ্যাসিড কমে যাওয়ার কারণে আপনার উপরে যে স্টমাকের উপর এবং খাদ্যনালীর মধ্যে যে একটা ভালভ বা স্ফিংক্টার আছে, এটা এটা কিন্তু ওপেন হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, এইটা ফাংশনাল মেডিসিনে এটাই বলা হয় যে এটা হচ্ছে ডিফারেন্স। হ্যাঁ, এই ব্যাখ্যাটা হচ্ছে আচ্ছা, ডিফারেন্স। ওপেন থাকে, এবং এইটা যতক্ষণ পর্যন্ত স্ফিংক্টার কখন ক্লোজ হবে, স্টমাক ওয়েট করতে থাকে কতক্ষণ পর্যন্ত আপনি অ্যাসিডিক ফুড দিচ্ছেন, সে তো তার যে অ্যাসিড, হ্যাঁ, যে পিএইচটা 1 to 1.5, যেটা দিয়ে লোহা পর্যন্ত গলে যাবে, সেটার জন্য সে আচ্ছা, ওয়েট করতে থাকে। আপনার কখন আপনি অ্যাসিডিক কোনো কন্টেনিং ফুড দিচ্ছেন, অ্যাসিডিক ফুড হচ্ছে যে অ্যাপেল সিডার ভিনেগার, মানে এটা তো ভিনেগার একটা, কিন্তু এমনি বিটার জাতীয়, তিতা জাতীয় খাবারে অ্যাসিড বাড়ে। ঠিক আছে? আর যেসব হুম, ফুড গুলো বললাম সেগুলো অ্যাভয়েড করলে বাড়ে, ন্যাচারালি তো প্রডিউস হয়। ভালো সল্ট খেলে অ্যাসিড তৈরি হয়, সি সল্ট, পিঙ্ক সল্ট, কারণ এখানে হুম, ক্লোরাইড হুম, থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ক্লোরিন। তো এগুলো হুম, আপনার হুম, বডি থেকে হাইড্রোজেন নিয়ে নেয়, ক্লোরাইড নিয়ে আপনার বডি হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে পটাশিয়াম, হাইড্রোজেন পটাশিয়াম পাম্পের মাধ্যমে। তো এখন হচ্ছে হুম, এই যে বিষয়টা হচ্ছে যে তাহলে আমাদের অ্যাসিড বাড়াইতে হবে, তাহলে আমার ট্রিটমেন্টটা কিন্তু অনেকটা অপোজিট হয়ে যাচ্ছে। আমরা যখনই ট্রিটমেন্ট হুম, করতেছি, হুম, ডাক্তাররা ট্রিটমেন্ট করতেছে, গ্যাসের ওষুধ দিয়ে দিচ্ছে। তো গ্যাসের ওষুধ দিলে কিন্তু রোগীরা রিলিফ পায় না, এবং হিতে বিপরীত হয় অনেক সময়। সাময়িক রিলিফ পেলেও কিছুটা সময় পরে
তারা কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরে অ্যাসিড আমি কমাই ফেলতেছি, অ্যাসিড সাপ্রেস করতেছি, পরবর্তীতে হুম কোনো খাবার ডাইজেশন না হচ্ছে, প্রোটিন ডাইজেশন হচ্ছে না, কারণ অ্যাসিড তো ভাঙতে পারতেছে না, জীবাণুগুলো হুম এসকেপ করে চলে যাচ্ছে পরের অংশে, আমাশয় হয়ে হুম যাচ্ছে। পরে খাবারগুলো আনডাইজেস্টেড অবস্থায় ডিডেনামে মানে ক্ষুদ্রান্তে যাচ্ছে, যে কারণে চলে ট্রাকলে যাচ্ছে। প্রচুর তারপর হচ্ছে ওই যে বুটভাট করে বা মোচড়ায় এই ধরনের সমস্যাগুলো বলে, যেটার কারণে আবার ফ্লাজিল জাতীয় ওষুধ খাচ্ছে, অ্যামোডিস খাচ্ছে। মানে একটা সাইকেল মিস করার কারণে পরে সাইকেল সবগুলো কিন্তু ভুল হচ্ছে ট্রিটমেন্টের সবগুলো ক্ষেত্রেও। নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো হুম সব ট্রিটমেন্টও কিন্তু আমাদের জাস্ট আমরা ধরতে পারতেছি না কোথাও। এই জায়গাটায় ইম্পর্টেন্ট, সবাইকে খেয়াল রাখতে হবে যে আমরা অ্যাসিড বেড়ে যাওয়া কমে যাওয়ার বিষয়টাকে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি যে কারণগুলো বললাম সেই কারণগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে সেটা অ্যাসিড কমে যাওয়ার লক্ষণ, এবং সেটা কিছু সিমটম দিয়ে আমরা বুঝি যে খালি পেটে ভালো লাগে না ভরা পেটে ভালো লাগে, অনেক সময় জিজ্ঞেস করি, তো হুম পেশেন্টরা হুম বলে যে না আমার খালি পেটে বেটার ফিল করি, খাওয়ার পরই অস্বস্তি লাগে। অস্বস্তি এটাও লাগে, ঠিক হ্যাঁ, সেম। তাহলে এটাও কিন্তু একটা অ্যাসিড কমের সিমটম। ঠিক আছে। আর অ্যাসিড যদি গ্যাস্ট্রাইটিস হয় তাহলে তো পেটে বার্নিং, জ্বালা পোড়া এগুলো থাকবে। তো সেটা থাকলে তো হুম অন্য ইস্যু। তো আপনাকে যেটা হুম আমরা ট্রিটমেন্টের মধ্যে নিয়ে আসছিলাম যে অ্যাসিড রিস্টোর করলাম বাই গিভিং ইউ হুম অ্যাপেসিডার ভিনেগার, আর যেসব ফুড গুলো বলতেছি, জাঙ্ক ফুড অ্যাভয়েড হুম করা, তারপরে ভালো তেল হুম ইন্ট্রোডিউস করলাম, তারপরে কিছু আপনার হুম এনজাইম সাপোর্ট দিলাম সাময়িক সময়ের জন্য। আপনি হুম। এখন এখন আপনি একটু দর্শকদের জন্য বলেন যে ওভারঅল কেমন আপনি ফিল করতেছেন। যদিও আপনার স্যার বেশি দিন হয় নাই, মনে হয় 10-12 দিন হচ্ছে আপনি ওষুধও মনে হয় মেডিসিন গুলো শুরু করছেন মনে হয় অল্প কয়েকদিন। ওভারঅল স্যার মাত্র 10 দিনের কথা বলি। এই যে আপনার সঙ্গে কনসাল্টেন্ট হওয়ার পর, আপনার আন্ডারে আসার পর, এই 10 দিনের মধ্যে আমার ইমপ্রুভমেন্ট, আমি প্রথমেই বলি আমার পেটের গ্যাস কমে গেছে অনেকখানি, অনেকটা, এই 10 দিনে আলহামদুলিল্লাহ। মাত্র। এবং মানে আগে কোন আগে এক যে সময় স্যার রিফ্লাক্সটা, এমন আগে যে হতো, রিফ্লাক্স হতো রিফ্লাক্সটা এখন হয় না। না সেটাও হয় না, এবং আমার যে বায়ুপথ দিয়ে গ্যাস, সেই গ্যাসটাও আমার কমে গেছে। আচ্ছা। মানে কোনো কোনো সময় এটা দিয়ে আসতো, বায়ুপথ দিয়েও গ্যাস বের হতো, হুম হুম হুম। কিন্তু আমার সেটাও কমে গেছে। কারণ এই যখন আপনার গাইডলাইন গুলো, যে খাবারের গাইডলাইন এবং সেই সাথে সাথে যে যে সাপ্লিমেন্টারি যেগুলো, সাপ্লিমেন্ট প্রায় যেগুলো সাপ্লিমেন্টারি গুলো আছে, এইগুলো আসলে খুব উপকার দিছে। তার মধ্যে আমি বেশি উপকার পেলাম স্যার, সেটা হলো ম্যাগনেসিয়াম। যেটা আমার ঘুমের প্রবলেম আমার ছিল, আমি না ঘুমালে তারপরের দিন যে কাজ করা, হার্ড ওয়ার্ক করা, কোরিয়ার মানে বিদেশ বাড়িতে যে সকালে উঠেই হার্ড ওয়ার্ক করা, মানে মানে ধরেন 5:30টায় ওঠার পর যখন 6টা থেকেই একটা মানে হেভি ওয়ার্ক করতে হয়, তখন কিন্তু স্যার শরীরে ঘুম না হলে কিন্তু সেই শক্তিটা পাওয়া যায় না, ভালো ঘুম না হলে। তো বিশেষ করে এই ম্যাগনেসিয়াম এবং অশ্বগন্ধা খাবার পর আমার আসলে ঘুমটা সুন্দর হয়েছে। ঘুমটা সুন্দর হওয়ার পরে একটা সার্কেল শুরু, পেট ভালো, ঘুম ভালো, তার মানে শরীরটা একটা মানে ছন্দ খুঁজে পাইছে আমার। একটা একটা রিদমে হ্যাঁ, চলে আসছে। একটা আর রিদমে চলে আসছে। একটা জিনিস সেটা আমি বলি, এমন বিষয় হয়েছে যখন পেটের সমস্যা থেকে মাথার সমস্যা শুরু হয়ে গেল। মানে হলো, মানে আমার টেনশন বেড়ে গেল যে আমার পেটে কি হলো, মানে একটা থেকে আর একটা প্রবলেম। যখন আমার হুম টেনশন হয়, স্ট্রেস বেড়ে গেল। হুম স্ট্রেস বাড়ার পর মানে আমার মনে হচ্ছে একটা ভয় তৈরি হলো, একটা ভীতি, যে এই বুঝি এমনও ফিলিংস আছে যে আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। হুম। মানে এই একটা ফিলিংস আমার চলে একটা আসছিল। একটা মানে প্যানিক অ্যাটাক শুরু হয়ে একটা গেছে। প্যানিক অ্যাটাক, এবং আমি খুঁজতে খুঁজতে পরে মনে হচ্ছে যে আমি কি আইবিএস রোগী হয়ে যাচ্ছি, মানে এরকম একটা মনে হচ্ছিল। তো মানে আমার এমন হয়েছে যে আমার সকালে মানে প্রকৃতির কাছে আমার যাইতে ভালো লাগতো। সকালে আমি এখানে পাহাড় আছে, এখানে আমার আমার বাসার পাশেই পাহাড়, পাহাড়ে গেলে পরে আমার একটু ভালো লাগতো। দম বন্ধ করা ঘরের মধ্যে আমার ভালো লাগতো না। একটা আইবিএস, একটা মেন্টাল রোগীর মতো হয়ে গেছিলাম। মানে পেটের সমস্যা থেকে মাথার সমস্যা, মাথার সমস্যা থেকে ঘুম নষ্ট, ঘুম নষ্ট থেকে শরীর নষ্ট, শরীর নষ্ট থেকে কাজ করতে পারি না, কাজ না করলে আবার ঘরে এসে বাচ্চার সঙ্গে, ওয়াইফের সঙ্গে মাঝে মাঝে খিটখিট করতাম, রাগ করতাম, টিভির শব্দ শুনতে পছন্দ করতাম না, নয়েজ ভালো লাগতো না। মানে আমার ফিলিংস গুলো স্যার মনে হচ্ছে যে একটা একটা হোর্স লাইফ আমি লিড করছিলাম বিগত 6 মাস আগে। পরে আমি স্যার আপনার সঙ্গে তো জাস্ট 10 দিনের পরিচয়, কিন্তু আপনার ভিডিওগুলো আমি দেখতাম। সো আপনার ভিডিওগুলো দেখার পরে আমি চিন্তা করলাম যে আমি তাহলে কার সঙ্গে কন্ট্যাক্ট করবো, স্যারের সঙ্গে না আপনার সঙ্গে। পরে চিন্তা করলাম যে স্যারের সঙ্গেই কন্ট্যাক্ট করি, কারণ আপনার দু একটা ভিডিওর কথাগুলো আমার খুব ভালো লাগছে। তো পরে আপনার সাথে কন্ট্যাক্ট করে এই যে 10 দিনেই আমি মোটামুটি যে আমার শরীরকে একটা সার্কেল, মানে একটা লাইনের মধ্যে আমি নিতে পারতেছি এখন। আর বিশেষ করে স্যার কফি এনেমাটা, এটা নেওয়ার প্রথম অভিজ্ঞতা বলি। আসলে প্রথমে একটা খুব খারাপ লাগছিল যে কিরকম একটা বিষয়, ঠিক আছে, কিন্তু কফি এনেমাটা যখন নিলাম, সাহস করেই নিলাম। আহ নেবার পর আমি ওই দিনটা সারাদিন আমার মনে হচ্ছে যে একটা ফুরফুরা, মানে একটা ভিতরে একটা পেট ভালো, মনও ভালো, ব্রেনও ভালো,
সো গত পরশুদিন আমার খুব ভালো একটা দিন গেছে, শুধু কফি এনামা নেওয়ার পর এইগুলা। হ্যাঁ, কফি এনিমা একটু ব্যাখ্যাটা যেহেতু অনেকে শুনতেছে তো দেই, সেটা হচ্ছে কফি এনিমাটার হুম, মধ্যে কি থাকে। অনেকে কোশ্চেন করে কফি মুখে না খেয়ে টয়লেটের রাস্তা দিয়ে দিব, বিষয়টা কেমন? হ্যাঁ, তো তো হ্যাঁ, এটার অ্যান্সারটা দেই, মানে অনেকের মধ্যে এটা থাকে, কারণ মানুষ তো আসলে বায়োলজি বা মেডিকেল নলেজ গুলো নাই, যে কোন রাস্তা দিয়ে কি দিলে কোনটা কিভাবে কাজ করে। যেমন আমি একটা প্যারাসিটামল জ্বর আসলে মুখে নাপা ট্যাবলেট খেতে পারি, আবার নাপা সাপোজিটরি দিতে পারি। তো যখন আমি নাপা সাপোজিটরি দেই তখন কিন্তু এটা ওখানকার যে ভেইন গুলো আছে টয়লেটের রাস্তার চারিদিকে, ওই ভেইন গুলো দিয়ে অ্যাবজর্ব করে ফেলে। তো শিরাতে যদি এখন নাপা বা প্যারাসিটামল কিন্তু ইনজেকশনও চলে আসছে, তো আমরা যদি ব্লাডে দেই তো সঙ্গে সঙ্গে 100% অ্যাকশন ব্লাডে চলে যায়। আর টয়লেটের রাস্তায় ব্যবহার করলে আমরা 96% সিমিলার ইফেক্ট পাই, কিন্তু এটা মানে লেস সাইড ইফেক্ট, ঠিক আছে, এবং অনেক ফাস্ট কাজ করে বা লেস সাইড ইফেক্ট। আর যদি মুখে খাই তাহলে কিন্তু এখানে স্টমাক অ্যাসিডের বাধা পার হইতে হয়, আবার লিভারের বাধা পার হইতে হয়, তো ওখানে অল্টার হয়ে যায়। এবং ওইটার যখন ব্লাডে চলে যায় তখন ক্যাফিনের ইফেক্টটা চলে এসে তখন প্যালপিটেশন বেড়ে যায়, ঘুমের সমস্যা হবে। তো এবং ঘুমের গাট সমস্যা পর্যন্ত, হয়। গাট পর্যন্ত আমার যাবেই না, মানে গাটে যে ওটার কোনো হুম, কাজই হবে না। তো কফির মধ্যে এখানে থিওফাইলিন থিওব্রোমিন বিভিন্ন উপাদান আছে। তো এটা কফি এনিমা যখন ইন্ট্রোডিউস করা হয়, যখন টয়লেটের রাস্তায় যাচ্ছে, তো আমার ওখান থেকে পোর্টাল সার্কুলেশন নামে একটা সার্কুলেশন আছে, পোর্টাল সার্কুলেশন, ওখান থেকে ব্লাডের মাধ্যমে মিশে ভেনের মাধ্যমে যে সে লিভারে চলে যাচ্ছে ওই উপাদানগুলো আচ্ছা, থিওফাইলিন থিওব্রোমিন, যে লিভারের মধ্যে যে পিত্তের যে চ্যানেল গুলো আছে, পিত্তের চ্যানেল গুলোকে সে হুম, সম্প্রসারিত করে দিচ্ছে। হ্যাঁ, এবং পামিটিক অ্যাসিড আছে যেগুলো ওপেন করে দিয়ে সে পিত্তের প্রবাহটা বাড়াচ্ছে। এবং যখনই পিত্ত মানে কি বাইল সল্ট, বাইল অ্যাসিড, হুম, তো আমরা কিন্তু এক্সট্রা ভাবে অনেক সময় সাপ্লিমেন্ট দিই, সাপ্লিমেন্ট কিন্তু না দিয়ে আমরা অনেক সময় যখন লিভার এনজাইম বেড়ে বেড়ে যায়, এসজিপিটি বেড়ে হুম, যায়, তখন কিন্তু লিভার কনজেস্টেড হয় বা ফ্যাটি লিভার হলে বাড়ে, বা কোনো কারণে হুম, হেপাটাইটিস হলে বাড়ে, বা কোনো কারণে টক্সিন লিভার ইনজুরি হলে একটা কমন একটা টেস্ট হচ্ছে এসজিপিটি, টেস্ট করে দেখা লিভারের হেলথ কেমন হয়। তখন দেখা যায় লিভার হুম, যদি মনে করেন 50 60 70 80 উঠে যায়, বা এটা তো বাড়ে এবং আরো অনেক বাড়ে, তখন কিন্তু আপনি কফি এনিমা করলে এই যে বাইল সল্টটা যখন রিলিজ হয় তখন কিন্তু দ্রুত আমরা দেখি যে এই এসজিবিটিটা সুন্দর কমে আসতেছে। হ্যাঁ, তাহলে ন্যাচারাল একটা ট্রিটমেন্টের মাধ্যমে কত সুন্দর আমি করছি, এখানে কোনো আমার ড্রাগ লাগতেছে না, কিচ্ছু লাগতেছে না। হ্যাঁ, জাস্ট কোনো আমি সমস্যা কফি, হবে না। হ্যাঁ, এবং এটার মেডিকেল ব্যাখ্যাটা আমি দিলাম যে এটা কিভাবে কাজ করে। আর সে দুইটা ইফেক্ট করে, একটা হচ্ছে ব্লাডে যে লিভারে যে পিত্তের প্রবাহের মাধ্যমে ক্লিন করতে, পিত্তের অনেকগুলো কাজ আছে। পিত্ত নিয়ে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও করছি, যে পিত্ত যখন প্রপার রিলিজ হয় তখন কিন্তু সে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। তারপরে সে পায়খানাগুলোকে নরম করে, সফট করে। তারপরে হচ্ছে সে উপকারী ব্যাকটেরিয়া ব্যালেন্স ঠিক রাখে। হ্যাঁ, সে অনেকগুলো আবার ডাইজেশনে হেল্প করে, একটা বাইকার্বনেট পরিবেশ তৈরি করে। হ্যাঁ, গাটের মধ্যে, কারণ এক এক জায়গার পিএইচ এক এক রকম রাখতে হবে, স্টমাকে রাখতে হবে অ্যাসিডিক, আবার অ্যালকালাইন পরিবেশ রাখতে হবে গাটে, ঠিক আছে। তো এক হুম, এক জায়গায় যেখানকার পিএইচ যেরকম রাখতে হবে, শরীর যেভাবে ডিজাইন করছে সেভাবেই রাখতে হবে, এইভাবে সৃষ্টিকর্তা তৈরি করছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে লোকাল ইফেক্ট হিসেবে, মানে কোলনে তো কিছু কফি যাবে, তো যে ওখানে যে বায়োফিল্ম গুলো থাকে, মানে বায়োফিল্ম বলতে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে একটা ব্যারিয়ার, মানে ব্যাকটেরিয়া গুলো নিজেকে সার্ভাইভ করার জন্য ওর চারিদিকে একটা প্রোটেক্টেড ব্যারিয়ার তৈরি করে, ঠিক আছে। এবং এটা হুম, হুকের মতো মানে লেগে থাকে কোলনের গায়ে। এবং হুম, এটা লেগে থাকে বিভিন্ন প্রোটোজোয়া, মানে পরজীবী লেগে থাকে, বিভিন্ন প্যারাসাইট লেগে থাকে, কৃমি, এগুলো ওয়ালে থাকে। তো এগুলোকে লোকালি সে ফ্লাশ করে, লোকালি ফ্লাশ করে এগুলোকে সে ক্লিন করতে থাকে। আবার ব্লাডের হুম, মাধ্যমে যেগুলো যাওয়ার সেগুলো যে লিভারকে, পিত্ত রিলিজ করে লিভারকে ক্লিন করে। আর লিভারের মধ্যে কিন্তু এটা কিন্তু সবচেয়ে বড় লার্জেস্ট অর্গান। তো এর মধ্যে হুম, শত আমরা কেমিক্যাল খাচ্ছি, আমাদের আমরা বিভিন্ন রং ফুড খাচ্ছি, কেমিক্যাল খাচ্ছি, বিভিন্ন কেমিক্যাল হুম, খাচ্ছি, অথবা কেমিক্যাল বিভিন্ন সামগ্রী ব্যবহার করতেছি, অথবা এনভায়রনমেন্টাল যে পলিউশন যেটি হোক, বিভিন্ন হুম, সোর্স হুম, দিয়ে আমাদের শরীরে ঢুকতেছে। ঢুকছে। শরীর সামলায় কে? সামলায় এটাকে, সামলায় হচ্ছে লিভার। তো লিভার এটাকে যখন সামলায় তখন লিভারের মধ্যে ফেজ ওয়ান ফেজ টু বিভিন্ন এনজাইম সৃষ্টিকর্তা দিয়ে রাখছে। হ্যাঁ, সাইটোক্রোম পি হুম, 54 এরকম নামের অনেক এনজাইম আছে। তো ওরা কিন্তু এগুলোকে ওই খারাপ মেটাবোলাইট গুলো, খারাপ কেমিক্যাল গুলোকে ব্রেকডাউন করে 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 ছোট করতে হুম, করতে এমন একটা পর্যায়ে নিয়ে আসে যেটা শরীর ইজিলি এটাকে লিভার কিডনি পেশাব দিয়ে বের করে দিতে পারে। ওই পর্যন্ত হুম, ভাঙার জন্য সেই এনজাইম গুলো এখানে দেওয়া আছে। তো অনেক সময় যখন আচ্ছা, লিভার লিভার টায়ার্ড হয়ে যায়, লিভারকে যখন চারিদিক থেকে এত বেশি অত্যাচার করা হয়, লিভার বলতেছে আমি হুম, তো সারাদিন তোমার জন্য কাজ করতেই আছি, তারপরে তুমি আমাকে হুম, অত্যাচার করার জন্য তুমি রং ফুড খাচ্ছ, তুমি সুগার খাচ্ছ, হুম, তুমি অ্যালকোহল খাচ্ছ, তুমি জাঙ্ক ফুড খাচ্ছ, তাহলে আমি তোমার হুম, এগুলো খাবার সামলাবো না আমি তোমার এই ওয়েস্ট ম্যাটেরিয়াল সামলাবো? হ্যাঁ, তাহলে লিভারকে হুম, তো আমি কাজ করতে দিচ্ছি না। তাহলে এইভাবে তখন লিভার কিন্তু স্লাগিশ হয়ে যায়। তাহলে কফি এনিমা ডেফিনেটলি এটাকে পরিষ্কার করতেছে, এবং এই টক্সিক ম্যাটেরিয়াল যেগুলো আসতেছে এগুলো কিন্তু পিত্তের নালীর মাধ্যমেই বাইল সল্টের সাথে এগুলো কিন্তু বেরিয়ে আসে। তাহলে সুন্দরভাবে বেরিয়ে আসে। এই জন্য কফি এনিমা যারা রেগুলার করে তারা কিন্তু সুন্দর হয়ে যায়।
বিউটিফিকেশনের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ তাদের টক্সিন গুলো বেড়ে যাচ্ছে। অনেকের চোখের নিচে কালো হুম, দাগ হয়ে থাকে, রিঙ্কেল থাকে, একনি থাকে। হুম। এগুলো কিন্তু টক্সিন, শরীরে টক্সিন থাকার একটা একটা সিমটম। হ্যাঁ, যাদের এরকম স্কিন আহ, প্রবলেম থাকে, হ্যাঁ, এগুলো ক্লিন করার একটা সুন্দর রাস্তা কফি এনিমা। এই জন্য কফি এনিমা আমি খুব এনকারেজ করি, এবং যারা ফাংশনাল মেডিসিন ডাক্তার আমরা বা ন্যাচারোপ্যাথি ডাক্তার, তারা কিন্তু কফি এনিমা দেয়। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হুম। এই আর কি। তো এই জন্য থ্যাংক ইউ স্যার। ঠিক আছে নয় ভালো থাকেন, আর ইনশাল্লাহ নেক্সট ভিজিটে আমরা মনে হয় আপনাকে পরিপূর্ণ সুস্থই পাবো। তো আচ্ছা, আপনি এই 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 ইনস্ট্রাকশন গুলো দোয়া করবেন স্যার। ইনশাল্লাহ দোয়া তো অবশ্যই থাকবে। আপনাদের কাজ হচ্ছে ফলো করা। তো সুস্থ থাকেন, ভালো হুম। থাকেন। আপনাদের মাধ্যমে আরো মানুষ হুম। জানুক, উপকৃত হোক, এই আশা ব্যক্ত করছি আর কি। তো ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ভালো থাকেন।